মোটিভেশন ৩ উপায়। তো আমি একটু আগে আজকে একটা অডিও দিয়েছিলাম যে মোটিভেশন খায় না মাথায় মাখে, পুরোপুরি ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে যে অস্কার নাকি মোটিভেট করতে পারছে না। তো ব্যাপারটা কোথায় অস্কার গণ্ডগোলটা করছে, কেন আমাদের মনে হচ্ছে এটা মোটিভেশনের অভাব, সেটা নিয়ে সেই আলোচনাটা করেছি। তো সেই অডিওটা শেয়ার করার পর আমার চ্যাট ফোরামে ইউএস থেকে একজন সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান আছে, সে প্রচুর ভালো ভালো লেখা লেখে, মানে একদম রিচ কন্টেন্ট। তো সে তো অনেক কিছুই লিখেছে, ঠিক কথাই লিখেছে যে অস্কার এটা সেটা অনেক কিছু না, থিওরিটিক্যাল ওর মাথায় ভাবনা আছে, কিন্তু দেখুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটাকে আপনাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট কী করে করবেন সেটা বলার জন্য আমি একটা ছোট্ট একটা একটা উদাহরণ দিই। দিন দুই আগে লিঙ্কডইনে ইউএস থেকে সেখানকার একটা ইয়াং গ্র্যাজুয়েট, ফ্রেশ পাস আউট, ইন্ডিয়ান নয়, মানে সেখানকার আমেরিকান, সে আমার সঙ্গে যে করে হোক যোগাযোগ করেছে। করে সে বললো একটু সে জানতে চায় যে যেহেতু আমি একাধিক দেশে কাজকর্ম করেছি, সে আমার ফিল্ডে কাজকর্ম করে, তো সে একটু জানতে চাইছে যে মানে কিভাবে ইউরোপে কাজ করা যায় বা কীভাবে আগামী দিনে কাজ করা যায়। আসলে ইউএসএতে কী প্রবলেমটা হয়েছে সেটা আমার গতকাল আমার আরেক বন্ধু, ছোটোবেলার বন্ধু, সে ইউএসএতে বহুদিন ধরে রয়েছে, তার সাথে একটু কথা বলছিলাম। এখন যেটা হয়েছে ইউএসএতে অনেক মানে কোম্পানিতে না প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে। কেন বন্ধ হয়ে রয়েছে? তার কারণ এখন এই মুহূর্তে যেরকম ইউএসএ একটা বেচাল একটা কাজকর্ম হচ্ছে, মানে খামখেয়ালিপনা চলছে, তার ফলস্বরূপ না কোম্পানিগুলো সাপ্লাই চেনগুলো ঘেঁটে রয়েছে। সাপ্লাই চেন ঘেঁটে রয়েছে মানে ধরুন আপনি একটা একটা গাড়ি বানাবেন, একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তো গাড়ি তো আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি আমেরিকাতে বানাবেন না, কোনোটা ধরুন চায়না থেকে একটা কোনো কম্পোনেন্ট আনবেন, কোনোটা মেক্সিকো থেকে আনবেন, কোনোটা ক্যানাডা থেকে আনবেন, কোনোটা ইন্ডিয়া থেকে আনবেন, বা এই ধরনের ধরুন আপনি বিভিন্ন একটা সাপ্লায়ার বানিয়েছেন 4-5 বছর সময় ব্যয় করে, একটা এখান থেকে এইটা আনবেন, ওখান থেকে মাইক্রোচিপ আনবেন, ওখান থেকে স্টিল আনবেন, করে রেখেছেন। এখন এই হঠাৎ করে এইসব মানে ট্যারিফ করে বা বিভিন্ন স্যাংশন করার ফলস্বরূপ আপনার সাপ্লাই চেনটা ঘেটে গেছে। আপনি তো ভেবে রেখেছিলেন যে 5-6টা দেশ থেকে বিভিন্ন কম্পোনেন্ট এনে একটা গাড়ি বানাবেন। এখন হঠাৎ করে পুরো আপনার অঙ্কটা ঘেটে গেছে। তো এই একটা যেটা একটা অস্থির অবস্থা রয়েছে, তার ফলস্বরূপ অনেক কোম্পানি না সেখানে কাজকর্ম প্রজেক্ট একটু এই মুহূর্তে একটু এই মানে হাইবারনেশন মোডে রয়েছে, মানে একটা সেফটি মোডে চলে গেছে, মানে জাস্ট চালাচ্ছে নিজেদেরকে। তো সেই দরুন মানে যেটা হয়েছে, অল্প বয়সী যারা ফ্রেশ পাস আউট গ্র্যাজুয়েট, তাদের একটু চাকরি পেতে একটু অসুবিধা হচ্ছে। তো সেই সংক্রান্ত আলোচনা করছিলাম সেই ইয়াং গ্র্যাজুয়েটের সাথে। তো তাকে আমি কথা প্রসঙ্গে একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে কাজ কি করে করতে হয়। মানে তাকে বলছিলাম গ্লোবাল সিনারিওতে আগামী দিনে তো কাজ করতেই হবে, সে আমেরিকাতে চাকরি করলেও তাকে একটা গ্লোবাল সিনারিওতেই কাজ করতে হবে, মানে পৃথিবীটা এখন সেই দিকে এগিয়ে চলেছে, অন্তত এই মুহূর্তে তো সেরকমই রয়েছে। তা আমিও মানে বেশ দীর্ঘক্ষণে আলোচনা হয়েছে, তো একটা উদাহরণ দিলাম যে আমি বললাম দেখো যে মুভি ডিরেক্টররা, যে সিনেমার ফিল্ম ডিরেক্টররা, আলাদা করে নাম করিনি, আপনারা সত্যজিৎ রায়ের কথাই আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। সত্যজিৎ রায় তিনভাবে ডিরেকশন দিতেন, মানে ওনার যে অ্যাক্টাররা ওনার সিনেমাতে স্ক্রিপ্টের জন্য যে অ্যাক্টাররা, মোটামুটি তিনটে শ্রেণীতে আমরা তাদেরকে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন অ্যাক্টার, মানে যাদের একদমই অ্যাক্টিংয়ে কোনো অভিজ্ঞতা নেই। এক হচ্ছে ভার্সেটাইল অ্যাক্টার, সে যে কোনো মানে ছাঁচে নিজেকে ফেলে দিতে পারে, মানে মানে কখনো রাজার চরিত্র করছে, কখনো ভিখিরির চরিত্র করছে, মানে একদম একটা ছাঁচে ফেলে দিতে পারে। আরেক হচ্ছে ভালো অ্যাক্টার, কিন্তু তার মধ্যে কিছু স্ট্রং ম্যানারিজম আছে, ওই সঞ্জীব কাপুর রয়েছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছিল মানে শতরঞ্জ কি খিলাড়িতে। সঞ্জীব সঞ্জীব কুমার ওরকম তো দুর্দান্ত অ্যাক্টার, কিন্তু তার কিছু ম্যানারিজম রয়েছে। এই আরও দেখেছিল সাইদ জাফরি, সেও খুব সুন্দর অ্যাক্টার, কিন্তু সেই ধরনের খুব একটা ম্যানারিজম তার মধ্যে নেই। আর হলো হচ্ছে যে নন অ্যাক্টার যেটা বলছিলাম, সেটা আপনারা দেখেইছেন, মানে ওনার একাধিক সিনেমাতে পথের পাঁচালী থেকে শুরু করে এরকম প্রচুর রয়েছে। এইবার তাহলে সত্যজিৎ রায় কী করতেন? তো যেগুলো নন অ্যাক্টার, তাদেরকে না উনি প্রত্যেকটা স্টেপ বলে যেতেন,
যে তুমি হাতটা তোলো, ডান হাতটা তোলো, চাও বা একটু এদিক করো, বাদিকে চাও, ওদিক করো, মানে পুতুলের মতন তাকে পরপর ইনস্ট্রাকশন দিয়ে যেত, তো সেগুলো ফলো করতো। যেমন ওই কুশল করেছিল ছোটোবেলায় সোনার কেল্লা, তো কিছুই বোঝেনি কিন্তু ওকে দিয়ে কাজটা আদায় করে নিয়েছিল। তো এইভাবে নন অ্যাক্টারদের নিয়ে হ্যান্ডেল করতো। এবার যারা ভার্সেটাইল অ্যাক্টার, তাদের জন্য আলাদা করে খুব একটা দরকার পড়তো না। উনি ওনার মতন স্ক্রিপ্টটা লিখতেন, এবার সে তার মতন করে নিত। মানে ভার্সেটাইল একটা সাইড জাফরি খুব ভার্সেটাইল ছিল। এবার আসা যাক যারা স্ট্রং অ্যাক্টার কিন্তু কিছু ম্যানারিজম আছে, রবি ঘোষ রয়েছে, সন্তোষ দত্ত রয়েছে, মানে তো তাদের জন্য উনি যেটা করতেন, উনি তাদের কথা ভেবেই না মানে স্ক্রিপ্টটা লিখতেন। মানে ধরুন উনি একটা ভাবলেন যে এরকম আমার একটা জটায়ু লাগবে, তো এবার জটায়ুর মতন দেখতে একটা তো চরিত্র জোগাড় করতে হবে, তো উনি জোগাড় করলেন সন্তোষ দত্তকে। এবার সন্তোষ দত্ত দেখলেন সুপার স্ট্রং অ্যাক্টার, কিন্তু ওনার কিছু ইউনিক ইউএসপি আছে, কিছু ওই মুদ্রা দোষ বলুন বা কিছু একটা মানে একটা ম্যানারিজম আছে। তো উনি ওইগুলোকে মাথায় রেখে ওনার বলার কথোপকথনের ভঙ্গিটা মাথায় রেখে উনি কিন্তু এবার স্ক্রিপ্টটা লিখতেন। মানে সেখানে সেরকম মুভমেন্ট, সেরকম ডায়ালগ ব্রেকআপ এগুলো করতেন। তো এবার আপনি যখন দেখতেন না, মনে হতো সিমলেস বা একদম মসৃণ মাখনের মতন লাগতো। তো এইভাবেই তিন ধরনের অ্যাক্টারকে উনি হ্যান্ডেল করতেন। প্রথমটা কী বললাম, নন অ্যাক্টার, যারা একদমই অভিনয় করেনি কোনো দিন, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কোনো অভিনয় করার সেই রকম আলাদা দক্ষতা নেই, ওদের দিয়ে উনি একদম পরপর ইনস্ট্রাকশন দিয়ে কাজটা বার করে নিতেন। এক কী বললাম, যারা স্ট্রং অ্যাক্টার কিন্তু ইউনিক কিছু ম্যানারিজম আছে, তো তাদেরকে সঞ্জীব কাপুরকে, শতরঞ্জকে খিলাড়ি তো ওইভাবে কাজ করিয়েছেন। আরেক কী বললাম, যারা হচ্ছে মানে খুব স্ট্রং অ্যাক্টার কিন্তু ভার্সেটাইল, তো ওনাদের ক্ষেত্রে উনি কিছু ছাড় দিয়ে রাখতেন। আম, অতটা মানে ওই যেমন প্রদীপ ছিল ওই সীমাবদ্ধ বোধহয়, সীমাবদ্ধতে ছিল, তো এরকম অনেককে দিয়ে আম, বা বরুণচন্দ্র খুব ভালো অ্যাক্টার কিন্তু ওরকম ম্যানারিজম নেই, তো ওনাদেরকে দিয়ে উনি এই কাজটা করিয়ে নিতেন। তো সেরকমই উনি যখন নায়ক সিনেমাটা করেছিলেন, তো ওনাকে মানে উনি নিজেই বলেছিলেন যে নায়ক এই মুহূর্তে একমাত্র উত্তম কুমারকে দিয়েই হতে পারে, মানে তার যেহেতু একটা সেরকম একটা গ্ল্যামার রয়েছে একটা। তো উত্তম কুমারকে ভেবেই কিন্তু উনি ওই চরিত্রটা লিখেছিলেন। ধোয়া ছাড়া থেকে শুরু করে ওই চাহনি। আর উত্তম কুমার যথেষ্ট ভালো অ্যাক্টারও, তো সেই ক্ষেত্রে মানে ভালো অ্যাক্টার, তো উনি অবশ্যই খুব ভার্সেটাইল অ্যাক্টার। প্লাস ওনার যেসব স্ট্রং পয়েন্ট আছে সেগুলো মাথায় রেখে কিন্তু উনি স্ক্রিপ্টটা লিখেছিলেন। তো একজন ফুটবল কোচের কেন আমি এই উদাহরণগুলো দিলাম, ওই মেয়েটাকেও দিয়েছিলাম, যে ইয়াং গ্র্যাজুয়েট, তো তেমনই ইস্টবেঙ্গল কোচের ক্ষেত্রে অস্কার বলুন বা আগামী দিনে যেই হবে, সে তো সব সুপার পারফেক্ট এডুকেটেড ফুটবলার পাচ্ছে না, তাই তো এরকমই কেউ আনকোড়া, কেউ মানে একটু অশিক্ষিত টাইপ, কেউ মানে কোনো একটা জিনিস করতে বেশি বেশি ভালোবাসে। তো এগুলোকে মাথায় রেখেই কিন্তু আপনাকে প্রথমে টিমটা চয়ন করতে হবে। মানে আপনি যখন স্কোয়াডটা বানাচ্ছেন, বাজার থেকে মাল তুলছেন বা প্লেয়ার তুলছেন, তারপরে একটা টিমকে যখন তৈরি করলেন, তখন আপনাকে এই তিনটে শ্রেণীর প্লেয়ার মাথায় রেখে কিন্তু আপনাকে তারপর তাদেরকে ডাইরেকশনটা দিতে হবে। এখন ইসমাইল কোচ যেটা করছে, রোজ 45 মিনিট 30 মিনিট একটা একটা লেকচার দিয়ে দিচ্ছে। ওরকম মাস লেকচার দিয়ে কোনো লাভ নেই। মানে ওই যে যারা নন অ্যাক্টার তাদেরকে একরকম ইনস্ট্রাকশন আপনাকে দিতে হবে। যারা ওই ম্যানারিজম রয়েছে, সঞ্জীব কুমারকে মানে উনি খুব মানে বিশেষভাবে আগলে রাখতেন ডাইরেকশন দেওয়ার সময়, সত্যরঞ্জকে কিলার, এইসব গল্প আপনার পেয়ে যাবেন। আর সাইদ জাফরিকে ছেড়ে দিতেন, এটা আপনার রবি ঘোষকে ছেড়ে দিতেন। মানে রবি ঘোষকে ছেড়ে দিতেন মানে জানে রবি ঘোষ ভালো একটা, আর উনি স্ক্রিপ্টটাও ওরকম লিখে দিতেন। তো উনি জানতেন রবি ঘোষ এই স্ক্রিপ্টের মধ্যে যাই করুক না কেন, ওটা মানে সিনেমার সাথে খাপ খেয়ে যাবে। তো এই সূক্ষ্ম ব্যাপারগুলো মাথায় রাখা খুব দরকার আপনি জীবনে যদি কাজ করতে চান, মানে গ্লোবাল এনভায়রনমেন্টে বিভিন্ন লোকের সাথে, বা আপনি যদি একজন কোচ হিসেবে যদি কোনো মানে প্লেয়ারদের সাথে কাজ করতে চান একটা ইন্ডিয়ার মতন একটা পরিবেশে, যেখানে মানে আপনার স্কোয়াডে 20টা হাইলি এডুকেটেড ফুটবলার নেই, আপনার কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তো এইগুলো নেই বলেই টিমটা মানে ঘেটে যাচ্ছে, কে কী মানে কার কী দায়িত্ব সেটা বুঝতে পারছে না, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ঘেটে রয়েছে। তার ফলে দিগ্ভ্রান্তের মতন এদিক ওদিক ছোটাছুটি করছে, ক্লান্ত হয়ে যাচ্ছে।
এটা আমার ওই ফোরামে দেখবেন ওই ওই ভদ্রলোক ইউএসএতে যিনি থাকেন উনি সুন্দরভাবে একগাদা টুইট করেছেন করে এক্সপোস্ট বলতে পারেন একগাদা করে পয়েন্টগুলো লিখেছে, আমি আর রিপিট করছি না, মনে হবে যেন টুকে দিয়েছি, তো ওনার থেকে দেখে নেবেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে না বলেই মনে হচ্ছে মোটিভেশন পাচ্ছে না, মনে হচ্ছে যেন খেলার ইচ্ছে চলে গেছে। এইগুলো হচ্ছে সহজ, এগুলো হচ্ছে বেসিক্যালি এই ব্যাপার, ঠিক আছে? এই যে অনেক সময় বলে না খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না কেন, অনেকে বলে তোর মন ভালো নেই, মানে প্রেম টেম দাগা খেয়েছে, হয়তো দেখলাম তার অ্যাসিডিটি হয়েছে বলে তার খিদেটা আসছে না, বা তার একটু লিভারে কোনো হয়তো একটু বিলিরুবিন এদিক ওদিক হয়ে গেছে, আপনি ভাবছেন না প্রেম টেমে দাগা খেয়েছে বলে হয়তো মন খারাপ বলে হয়তো খিদে পাচ্ছে না, তার হয়তো লিভারে প্রবলেম হয়েছে, তার হয়তো অ্যাসিড রিফ্লাক্স হয়েছে, আপনি বুঝতে পারছেন না ফিজিক্যাল প্রবলেম, আপনার মনে হচ্ছে মেন্টাল প্রবলেম। সবাই ভালো থাকবেন।